এই ভারত অনবদ্য, অপূর্ব, এই ভারত অপ্রতিরোধ্য, অজেয়। এই ভারতের যে অদম্য জয়যাত্রা সেটি ঠেকানোর সাধ্যই কারোই নেই। টি-20 বিশ্বকাপ ফাইনালে তাই এই ভারতের আভিজাত্যে, রাজসিকতায়, দাপটে, অর্জনে, গর্জনে নিউজিল্যান্ড স্রেফ উড়ে গেল। 96 রানে তাদেরকে হারিয়ে ইতিহাসের অমরত্বের পেয়ালায় চুমুক দিলেন ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তানরা, প্রতীকী অর্থে, আক্ষরিক অর্থেও। ইতিহাস কেননা এই ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসের প্রথম দল হিসাবে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো। ইতিহাস কেন? এই ভারত টি-20 বিশ্বকাপের প্রথম স্বাগতিক হিসাবে চ্যাম্পিয়ন হলো। ইতিহাস কেন? এই ভারত টি-20 বিশ্বকাপ হিস্ট্রির প্রথম দল হিসেবে নিজেদের শিরোপাটা ডিফেন্ড করতে পারল। এরাই তো ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তান। যে কারণে আমি বলছিলাম, আক্ষরিক অর্থেও ধরতে পারেন, প্রতীকী অর্থেও ধরতে পারেন। এই ভারতের যিনি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সেই সূর্যের সন্তান সম ক্যাপ্টেনকে দিয়ে যেহেতু টিমকে ডিফাইন করা যায়, সেই অর্থে আমি আসলে বলছিলাম 83 সালের বিশ্বকাপে যে ভারত জিতেছিল কপিলস ডেভিলস নামে, সেটা বিখ্যাত হয়ে আছে না? সেই সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে যেহেতু ভারতীয় ক্রিকেটের এত ইতিহাস রচিত হলো, সেই কারণে আমি বলছি ইতিহাসে অমরত্ব পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের এই সূর্য সন্তানরা। আলোচনা হবে, অনেক আলোচনার জায়গাটা রয়েছে, কিন্তু খেলার পরপর যে আলোচনা আমাদের, সেটা হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট। এই যে ম্যাচটা ভারত এরকম আয়েসে দাপটে জিতে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? মনে হয় আমার সঙ্গে আপনি একমতই হবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচ স্যান্টনার এখন হয়তো ভাবছেন যে টস জয়ের পরে আমি কেন ভারতকে আগে ব্যাটিং করতে পাঠালাম। ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের যে তাতে খুব একটা আপত্তি ছিল তা নয়, টসের সময়ই তার কথাতেই সেটা বোঝা গিয়েছে। আর সেই আগে ব্যাটিং করে ভারত যখন 255 রান তুলে ফেলে, টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির ফাইনালে সর্বোচ্চ রান তুলে ফেলে, টি-20 ওয়ার্ল্ড কাপেরই ম্যাচ হিসেবেও তৃতীয় সর্বোচ্চ রান তুলে ফেলে, তখন তো ম্যাচ সেই জায়গাটাতেই শেষ। আর ভারত কতটা দাপটের সঙ্গে জিতেছে আপনাকে ছোট্ট একটা কথা বললেই বুঝতে পারবেন সেটা। ম্যাচে যখন 2 ওভার বাকি, তখন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার বল হাতে তুলে দিলেন অভিষেক শর্মার, সেই অভিষেক যার ফাইনালে নাও তিনি খেলতে পারতেন, এত বাজে ব্যাটিং ফর্মে তিনি ছিলেন। ব্যাটিংয়ে তিনি আজকে তার কাজের কাজটা করে দিয়েছেন, 18 বলে 50 তিনি করেছেন। আর তারপরে তার হাতে যখন বোলিং তুলে দিয়েছেন, তখন নিউজিল্যান্ডের জয়ের জন্য শেষ 2 ওভারে মাত্র 102 রান প্রয়োজন, তাদের হাতে লাস্ট উইকেট, এবং এই অভিষেক শর্মা সেই লাস্ট উইকেটটা টাফি তিনি তুলে নিয়েছেন। তিলক বর্মার হাতে লং অনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। পুরো ভারত সাথে সাথে একেবারে তাদের সেলিব্রেশন শুরু হয়েছিল। শুধুমাত্র ধারাভাষ্য কক্ষের ওই সময় যিনি কমেন্ট্রিতে ছিলেন রবি শাস্ত্রী ছাড়া, তার মনে হয়েছিল সেটা 9th উইকেট, কিন্তু একটু পরে তিনি নিজেকে কারেক্ট করে নেন যে না, ভারত জব ডান করে ফেলেছে। কারণ ওই সময় ম্যাচটা এত মেরমেরে হয়ে গেছে, ভারতের জয়টা কেবলমাত্র সময়ের অপেক্ষাই ছিল। সেই সময়ের অপেক্ষাটা কি? ভারত যখন 255 রান করেছে তখন থেকেই না। হ্যাঁ, বলতে পারেন যে সেমিফাইনালে তো ইংল্যান্ড এই 255 রানের, ভারত 253 করেছিল, তার 7 রানের মধ্যে ইংল্যান্ড চলে গিয়েছিল, 2টা স্কোরিং শটের মধ্যে চলে গিয়েছিল। ভাই, সেমিফাইনাল আর ফাইনালে পার্থক্য আছে, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডে পার্থক্য আছে, ওয়াংখেড়ের উইকেট এবং আহমেদাবাদের উইকেটের পার্থক্য আছে, ওয়াংখেড়ে মাঠের যে দৈর্ঘ্য আর আহমেদাবাদের মাঠ, সেইটারও পার্থক্য রয়েছে। ফলে সত্যিকার অর্থে ভারত যখন 255 রান তুলেছে, ম্যাচ সেই জায়গাটাতেই শেষ। এবং আমি ওইখানটাতে বলছিলাম যে এই ফাইনালের প্রিভিউতে যে ভারতের কঠিন পার্টটা শেষ হয়ে গিয়েছে, ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জন্য সহজ পার্টটাই ওয়েট করছে। এই ফাইনালটা ভারতের জন্য ততটা কঠিন নয় যতটা কঠিন তাদের লেটসে হচ্ছে গিয়ে সুপার 8 পর্ব থেকে ছিল। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা, পরের ম্যাচটা জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হবে, সেই ম্যাচটা, পরের ম্যাচটা যেটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচটা, সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে, সেই তুলনায় ফাইনাল প্রতিপক্ষ সব মিলে ভারতের জন্য এটা একটু তুলনামূলক সহজ ছিল। এবং মাঠের ক্রিকেটে তো সেটা আপনারা দেখলেন, রেজাল্টে তো সেটা আসলে দেখা গেল। এই যে 255 রান ভারত তুলেছে, তারপরে নিউজিল্যান্ড তাদের পাওয়ার প্লের মধ্যেই 3টা উইকেট হারিয়ে ফেললো। হ্যাঁ, শুরুতে এখানে ফিনেলনের ক্যাচ ফেলে দিয়েছিলেন শিবম দুবে, কিন্তু তারপরেও অক্ষর প্যাটেল 3rd ওভারে বোলিংয়ে এসে লঙ্গনে তাকে ক্যাচে পরিণত করলেন। জাসপ্রীত বুমরা ম্যাজিশিয়ান, এই ম্যাচটাতেও তিনি প্রথম বলটা স্লোয়ার করলেন, প্রথম বলটাতেই উইকেট পেলেন। দুর্দান্ত একটা ক্যাচ, সেমিফাইনালে যেইভাবে ধরেছিলেন হ্যারি ব্রুকের পেছনে দৌড়ে গিয়ে অক্ষর প্যাটেল, এইবার সামনে দৌড়ে এসে সেই ক্যাচটা ধরলেন ঈশান কিষান, এবং এই জায়গাটাতে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র আউট হয়ে গেলেন। অক্ষর প্যাটেল এরপরে হচ্ছে গিয়ে
গ্লেন ফিলিপসকেও বোল্ড করে দিলেন। পাওয়ার প্লের মধ্যেই 52 রানে 3 উইকেট নিউজিল্যান্ডের নেই। নিউজিল্যান্ড আর ম্যাচে কিভাবে থাকে? তাও যদি আপনি মনে করেন থাকতো, তাহলে ওই যে 7th 8th ওভারের ওই সময় 9th 9th ওই সময় ওভারটাতে 4 বলের মধ্যে 2টা উইকেট নিউজিল্যান্ডের আরো চলে যায়। সেইখানটাতে হার্দিক পান্ডিয়া তিনি চ্যাপম্যানকে বোল্ড করলেন, প্লেড অন হয়ে গেছেন ব্যাটের ইনসাইড এজে লেগে, এবং বরুণ চক্রবর্তী যাকে আগের ওভারে 2টা ছক্কা মেরেছিলেন টিম সেইফার, যিনি 26 বলে 52 রান করেছিলেন, যিনি নিউজিল্যান্ডের লাস্ট হোপ হিসেবে ছিলেন, তিনি তো সেই মিড উইকেট বাউন্ডারিতে বরুণ চক্রবর্তী বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন।